ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। শোনা যাচ্ছে পে কমিশন নাকি লাগু হয়ে যাবে দীপাবলি থেকে এবং দীপাবলির উপহার হিসাবে প্রধানমন্ত্রী ঘোষণা করবেন। এটা কিন্তু দিল্লির খবর। আমাদের গতকাল 8th পে কমিশনের অনুমোদন পেল। এই 8th পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে যাচ্ছে, আমাদের স্যালারি কতটা বাড়তে চলেছে, বা এই পে কমিশন লাগু হতে কতদিন সময় লাগবে, কবে থেকে লাগু হবে, কি কি শর্ত রয়েছে এই কমিশন লাগু হওয়ার জন্য, সেই শর্তগুলো কবে ফিল আপ করবে, সেই সমস্ত কিছু ডিটেলসে জানবো। এবং তার সঙ্গে সবচেয়ে আরেকটা বড় ফ্যাক্টর রয়েছে যে ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে চলেছে। সেই ফিটমেন্ট ফ্যাক্টর যে রয়েছে, ফিটমেন্ট ফ্যাক্টর কিভাবে নির্ধারণ করা হয় ডিটেলসে বলবো। ফিটমেন্ট ফ্যাক্টর বেসিক স্যালারি কার কত বাড়বে, বিশেষ করে গ্রুপ সি, গ্রুপ ডি বা 9, 10, 11, 12 সমস্ত আপার প্রাইমারি সমস্ত শিক্ষকদের বা অন্যান্য পে লেভেলে বা অন্যান্য গ্রেডে যারা রয়েছে তাদের ক্ষেত্রে ডিএ কত, এইচআরএ কত, বা পেনশন কত, বা গ্র্যাচুইটি কত বাড়তে চলেছে। কারণ এই যে পে কমিশনের উপর নির্ভর করছে কিন্তু ডিএ, এইচআরএ, পেনশন, গ্র্যাচুইটি সমস্ত কিছু আজকে জানবো। পে কমিশন কবে গঠন হবে, কবে লাগু হবে, এবং আপাতত ডিএ কত হতে চলেছে, রাজ্য সরকার কত ঘোষণা করতে চলেছে, যেটা আমরা গতকাল খুব আশাহত হয়েছি, যেটা আগে ঘোষণা করার কথা সেটা না ঘোষণা করে কিন্তু পে কমিশন ঘোষণা করা হলো। তো এই সম্পর্কে আজকে আলোচনা করব, একদম ক্যালকুলেটর লাগিয়ে ডিটেলসে সমস্ত কিছু দেব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনার সারা জীবনের ইনকাম সম্পর্কে আজকে ধারণা হবে। তাই লাইক করে বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবেন যদি সবার উপকারে লাগে। তো দেখুন, এই যে ইলেকশন চলাকালীন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার ঘোষণা করেছেন যে আমরা সরকারে এলে 45 দিনের মধ্যে পে কমিশন লাগু করে দেব। এবং আমাদের দেশের বর্তমান মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন যিনি, তিনিও কিন্তু একাধিকবার বলেছেন। কিন্তু 45 দিনের মধ্যে এই যে লাগু করার ব্যাপারটা, এরা রাজনৈতিক নেতারা তো এরা ঠিক জানেন না পে কমিশন কীভাবে গঠিত হয়, কতদিন লাগে লাগু হতে। তাই এরা লাগু করার মানে আমি ধরেই নিলাম তর্কের খাতিরে পে কমিশন চালু করার বা পে কমিশন অনুমোদনের কথা বলছেন। হ্যাঁ, 45 দিনের মধ্যে অনুমোদন করেছেন, কিন্তু এরা জানেন না যে এই পে কমিশন লাগু করতে হলে ডিএটাকে 50% বাড়াতে হবে। আমাদের রাজ্যে এখন 18% আমরা ডিএ পাচ্ছি। এই ডিএ 50% না হলে কিন্তু পে কমিশন লাগু করা সম্ভব নয়। তাই ডিএটাকে বাড়ানোর দরকার ছিল, এবং এই দাবিটা আমাদের সবচেয়ে বেশি পরিমাণে ছিল। বকেয়া ডিএ তো রয়েছে, তার সাথে সাথে এই 18% পাচ্ছি, যেটা গত সরকার 4% বাড়িয়ে সেটাও আর হয়নি। তো এই ডিএটাকে বাড়ানোর ক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে, না বাড়ালে কিন্তু এই পে কমিশন সেই আগের সরকারের মতো দীর্ঘদিন 4 বছর 5 বছর ধরে চলবে। এবং এই 8 পে কমিশন যে গঠন হয়েছে কেন্দ্র সরকারের, সে তাকে 18 মাস সময় দেওয়া হয়েছে। মানে 8 পে কমিশন 18 মাস ধরে তারা বিভিন্ন হিসাব আলোচনা করবেন, তারপরে দেবেন। কিন্তু যেটা খবর রয়েছে, খুব সম্ভবত 18 মাসের আগেই তারা দিয়ে দেবেন, এবং দীপাবলির সময় তারা পে কমিশন আগেই রিপোর্ট জমা দেবেন, এবং সরকার দীপাবলির সময় হয়তো 8 পে কমিশন ঘোষণা করবে। এই কেন্দ্র সরকারের 8 পে কমিশন মানে আমাদের কিন্তু 7th পে কমিশন। কারণ সব সময় আমরা যেমন এখন 6th পে কমিশন পাচ্ছি, সেটা কেন্দ্র সরকারের 7th পে কমিশনের যে ফিটমেন্ট ফ্যাক্টর হয়ে যে বেসিক স্যালারি হয়েছে সেই অনুযায়ী আমরা পাচ্ছি। অর্থাৎ এই পে কমিশনে কেন্দ্র সরকার 8 পে কমিশনে যা ঠিক করে দেবে, আমরা সেইটা 7th পে কমিশনে লাগু করব। এটাই হচ্ছে নিয়ম পে কমিশনের। আমরা একটা কেন কম পাচ্ছি, এই 70 দশকের সময় একটা কুন্ডু কমিশন, মানে কমিশন নয়, কুন্ডু কমিটি তৈরি হয়েছিল, সে বছর কমিশন হয়নি, তাই একটা কমিশন কম হয়ে আছে। কিন্তু আমরা কেন্দ্রীয় হারে সমস্ত কিছু পাচ্ছি, শুধু ডিএটা আমরা কিন্তু কেন্দ্রীয় হারে পাচ্ছি না, যেটা কেন্দ্র এখন 60% দেয়, অর্থাৎ তাদের 50% ক্রস করে গেছে, তাই তারা পে কমিশন গঠন করে দিয়েছে। কিন্তু আমাদের 50%ই হয়নি, তা কিন্তু পে কমিশন গঠন হবে কী করে? হয়তো গঠন হবে, আগের সরকার করেছিল, এবারে হয়তো গঠন হবে, কিন্তু লাগু করতে পারবে না, ডিএটাকে বাড়াতে হবে। সেই দাবিটা আমাদের হয়েছিল। এখন অনেকের মতে, অনেক মানে ইকোনমিস্ট বলছেন যে এবারে ফিটমেন্ট ফ্যাক্টর 3.833 হওয়া উচিত। কারণ যেভাবে ইনফ্লেশন হয়েছে, বা মার্কেটের ভ্যালু বেড়েছে, বা যে খরচাপাতি বেড়েছে, বা বিভিন্ন রকমের হিসাবপাতি হয়, সমস্ত কিছু নিয়ে এই ফিটমেন্ট ফ্যাক্টর হলে তবে গিয়ে ঠিক হবে। কিন্তু এতটা ফিটমেন্ট ফ্যাক্টর আমরা বোধহয় আশা করব না, বা আকাশ কুসুম কল্পনা হয়ে যাবে। অন্তত বিভিন্ন রকমের মতামত আসছে বিভিন্ন ইকোনমিক্সটের কাছ থেকে। তারা কেউ বলছেন 1.57 হবে, কেউ বলছেন 1.92 হবে। সেই রকম ধরে আমরা দেখব কার বেসিক কতটা বাড়তে চলেছে, কার টোটাল গ্রস স্যালারি কতটা বাড়তে চলেছে, সেই হিসাবটা এবার আমরা
করব। তবে এই আমার যে মনে হচ্ছে যে ডিএ কবে দেবে তার আগে বলে নিয়ে একটু, এই সরকার ডিএ হয়তো এবারে যেমন ঘোষণা করার কথা ছিল ঘোষণা করেনি, মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন, কিন্তু দেখলেন হিসেব করে যে ব্যাপার ডিএর ব্যাপারটা কিন্তু দেওয়া অতটা সহজ নয়। প্রায় 20,000 কোটি টাকা লাগবে এই বকেয়া ডিএ দিতে, অর্থাৎ 7% করতে। কিন্তু এককালীন তো 7% দেওয়া যায় না, অন্তত আপাতত 12% দিয়ে 18 আর 12 এরকম করে একটু একটু করে বাড়িয়ে দিয়ে হয়। এখন সমস্ত বিজেপির সরকার যে রাজ্যগুলোতে চলছে সবাই কিন্তু 53 থেকে 60%-এর মধ্যেই সবার মধ্যে আছে। তো এরাও যদি 40% একটু ধাপে ধাপে 2-3 ধাপে করে বাড়ায়, 40% বাড়ালে কিন্তু 58% হয়, তখন কিন্তু পে কমিশন লাগু করা যায়। সেই 58% ডিএতে কত স্যালারি হবে সেটাও আমরা দেখব। তো দেখো, প্রথমেই আমরা আসি ফিটমেন্ট ফ্যাক্টরটা না বুঝলে কিন্তু পুরো ব্যাপারটা জানা যাবে না। আমি এখানে দেখাচ্ছি, দেখো এই স্ক্রিনে যে দেখা যাচ্ছে, সেন্ট্রাল 7 পে কমিশন ইকুয়াল টু স্টেট 6 পে কমিশন, যে কথাটা আমি বললাম এটা আগে বুঝে নাও। এইবার আমরা যে 7 পে কমিশন হয়েছিল সেন্ট্রালে, কীরকম হয়েছিল না, 2019 রোপার সময়ে ডিএ যা ছিল কত না 125% ছিল আমাদের, যেটা আমরা 6 পে কমিশন হিসাবে পাচ্ছি। সেইটাকে অ্যাকচুয়াল বেসিক পে ধরা হয়, সেটাকে 100% ধরা হয়। তারপরে তার সঙ্গে যোগ হবে কত ডিএ, সে সময় ডিএ কত ছিল 125%, তাহলে 100 + 125 হলো 225%। এবার কমিশন কিছু এক্সট্রা ইনক্রিমেন্ট দিয়েছিল, সেটা সেন্ট্রাল যতটা দিয়েছিল আমাদের রাজ্যেও ততটা 32%। কেন এই এক্সট্রা দেওয়া হয়? এই যে বললাম ইনফ্লেশন হয় মার্কেটের মধ্যে, যে টাকার মূল্য কমে যায় বা মার্কেটের ভ্যালু বেড়ে যায়, বিভিন্ন জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি, এই সমস্ত কিছু নিয়ে হিসেব হয়, তাই 32%। কিন্তু এবারে যা মূল্য বৃদ্ধি বাড়ছে এটা 32%-এর বেশি হওয়া উচিত, যেটা ইকোনমিক্সরা বলছেন। তাই ফিটমেন্ট ফ্যাক্টর হয়েছিল 100 + 125 + 32 = 257, যার ফিডব্যাক ফ্যাক্টর দাঁড়ালো 2.57। এভাবেই ফিডব্যাক ফ্যাক্টরটা হিসাব হয়। এই অনেকেই বিভিন্ন কথা বিভিন্ন বলে দিচ্ছে, মন গড়া কিন্তু ফিডব্যাক ফ্যাক্টর হয় না, একটা হিসেব আছে, সেই হিসেব অনুযায়ী হয়। এখন আমরা সেন্ট্রালের 8 পে কমিশনে কীরকম হতে চলেছে, তাহলে সেন্ট্রালে ডি আছে 60%, তাহলে বেসিক যুক্ত 60%, তাহলে 100 যুক্ত 60 প্লাস যদি সেই গতবারের ফিডব্যাক ফ্যাক্টর 32 দেয়, মিনিমামটা, এটা মিনিমাম, কারণ এবারে ইনফ্লেশনটা তো বেশি হয়েছে, তার ফলে 32 বেশি হওয়া উচিত, কিন্তু আমি মিনিমামটা ধরলাম, তাহলে ফিডব্যাক ফ্যাক্টর দাঁড়ালো 1.93। এই 1.93-তে এবার আমরা ক্যালকুলেটর লাগাবো, দিয়ে দেখব কতটা হচ্ছে। দেখো গ্রুপ সি লেভেলে, যেটাকে পে লেভেল 9 বলা হয়, প্রেজেন্ট স্যালারি কত না 2026-এ বর্তমান প্রেজেন্ট স্যালারি তারা পাচ্ছে 22,700 টাকা বেসিক স্যালারি। ডিএ এখন রাজ্য সরকার কত দিচ্ছে 18%, সেই অনুযায়ী টোটাল স্যালারি এইচআরে 12% হয়ে টোটাল স্যালারি হচ্ছে 30,010 টাকা। এখন যদি আমরা ডিএটাই প্রথমে, কারণ আমাদের তো ডিএটাকে আগে বাড়াতে হবে, নাহলে পে কমিশন লাগু হবে না, তাহলে ডিএটা যদি বাড়ানো হয়, কত ধরলাম, মিনিমাম 40% বাড়াতে হবে, দিলে 58% হবে, তাহলে আমাদের বেসিক স্যালারি তো একই থাকছে, বাড়ছে না, কিন্তু ডিএটা 40%, 58% হলে সেটা যেটা ছিল 4,086 টাকা, সেটা হয়ে যাবে 13,166 টাকা। এইখানে দেখো প্রায় 3 গুণ কিন্তু বেড়ে গেল। এরকম হয়ে স্যালারিটা দাঁড়াবে 39,090 টাকা, অর্থাৎ পাচ্ছিল কত 30,000, এখানে 9,000 বাড়লো। এবার দেখো যদি 7 পে কমিশন লাগু হয়, তাহলে এই 50% দিয়ে ধরেই আমরা যদি ধরি 58% বা 60% ধরে 2.57 আমরা ফিডব্যাক ফ্যাক্টর লাগালাম, গতবারে যেটা ছিল সেইটা ধরেই লাগালাম, কারণ এবারে ফিডব্যাক ফ্যাক্টরে ইনক্রিজটা যেটা করবে সেটা বেশি করবে। তো মিনিমাম 2.57 যদি ধরে করি লাগবে, এবার 1.93 ধরেও করব, সেটাও দেখাবো। তো 7 পে কমিশনে তাহলে গ্রুপ সির স্যালারি বেড়ে যাচ্ছে কত না, বেসিক স্যালারি 22,700 থেকে বেড়ে হয়ে যাচ্ছে 58,359 টাকা, 39 টাকা। এখানে দেখো প্রায় কাছাকাছি 3 গুণ বেসিক স্যালারিটা বাড়ছে। বেসিক বাড়া মানে ডিএ বাড়বে, ডিএ বাড়া মানে এই ডিএ তার সাথে এইচআরএ বাড়বে এবং পেনশন গ্র্যাচুইটি এই সমস্ত কিছু বাড়বে। এই হচ্ছে পে কমিশনের মেন মজাটা এইখানে। তাহলে টোটাল স্যালারি দাঁড়াচ্ছে 65,839 টাকা। এখন যেই পে কমিশন গঠন হবে, প্রথমে তো ডিএ দেবে না, বা 3%, 1% দিতে পারে, বা জিরো রাখতে পারে। তো ধরে নিলাম এই রাজ্য সরকার দেবে না, তো জিরোই ধরলাম ডিএটাকে। এবার গ্রুপ ডির ক্ষেত্রে দেখো, এবার আমি আরও মিনিমামটা লাগালাম, ফিডব্যাক ফ্যাক্টর 1.92 যদি হয়, সেই হিসাবে ধরে যদি 32% হিসাব করে যদি ধরি, তাহলে 17,700 টাকা গ্রুপ ডির হচ্ছে বেসিক স্যালারি অ্যাট প্রেজেন্ট। সেইটা 1.92-তে তার বেসিক দাঁড়িয়ে যাবে 33,984 টাকা। এটাও কিন্তু
প্রায় দ্বিগুণ বেড়ে গেল। বেসিক স্যালারি বাড়লে ডিএ বাড়বে, ডিএ বাড়লে এইচআরএ বাড়বে, এই যখন ডিএ ঘোষণা হবে তখন বাড়বে। এইচআরএ 12%, সেটা আগে পাচ্ছিল কত 2700, এখন 4078 টাকা, মানে ডবল হয়ে গেল এইচআরএটা। তাহলে টোটাল স্যালারি দাঁড়াবে সেখানে 23,510 টাকা কিন্তু দাঁড়াচ্ছে, তো পাচ্ছিল। তার কিন্তু এইবার এটা যোগ করলে প্রায় সে 40,000-এর কাছাকাছি বেতন পেয়ে যাবে। আপার প্রাইমারির ক্ষেত্রে দেখো, এবং 9, 10 এরা পে লেভেল 11-এ রয়েছে, আপার প্রাইমারি 9, 10 এদের মতো মোটা বেতন কিন্তু বেসিক একই। এদের ক্ষেত্রে 33,400 টাকা বেসিক, সেটা বেড়ে হয়ে যাবে 64,124। এইচআরএ পাচ্ছিল 4,000 টাকা, সেখানে বেড়ে হবে 7,695 টাকা। তো এই যে হিসেবগুলো দিচ্ছি আমি, এই হিসেবগুলো যেটা দিলাম, সে 43,000 থেকে এখানে কিন্তু প্রায় 70,000 পেরিয়ে যাবে। কাদের? আপার প্রাইমারি ক্ষেত্রে। এবার 11, 12, এটা 9, 10 নয়, এটা 11, 12, পে 11, 15-এ রয়েছে এরা। 42,600 টাকা অ্যাট প্রেজেন্ট স্যালারি, বেসিক স্যালারি রয়েছে, সেটা বেড়ে 82,792, প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। এবং দেখো এইচআরএ পাচ্ছিল 7,668 টাকা, সেখানে এইচআরএ বেড়ে হয়ে যাবে 9,815 টাকা। তো গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এরকম কিন্তু সবাই যদি দেখি 1 লাখে পেরিয়ে যাচ্ছেন। 11, 12-এর যারা শিক্ষক, পিজি লেভেলে যারা শিক্ষক, তাদের কিন্তু 1 লাখ পেরিয়ে যাওয়ার সম্ভাবনা একটু ডিএ ঘোষণা হয়ে গেলে। তো আশা করছি আমরা এই পে কমিশন আমাদের রাজ্যে যদি কেন্দ্র দীপাবলিতে ডিক্লেয়ার হয় নভেম্বর অক্টোবরে নাগাদ, তাহলে কিন্তু আমাদের পে কমিশন লাগু হবে সেই কিন্তু জানুয়ারি মাসে, মানে 2027-এর জানুয়ারি। কিন্তু তাও হলে কেন্দ্র সরকার যদি নভেম্বরে করে, সে কিন্তু জানুয়ারি থেকে বা মার্চ থেকে লাগাতে পারে, জানুয়ারি লাগাবে। তাহলে আমাদের ক্ষেত্রেও কিন্তু সেই রকম হওয়া উচিত, সেই জানুয়ারি থেকে 2026-এর জানুয়ারি থেকে পে কমিশন লাগানো উচিত আমাদের ক্ষেত্রে, সে 2027-এর জানুয়ারিতে। তো 2027-এর জানুয়ারির আগে আশা করা যায় যে পে কমিশন লাগু হওয়ার আশা খুব কম আমাদের পশ্চিমবঙ্গে। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।